হ্যাঁ, খাইয়ে দাও আমাকে। মানে? মানে বোঝো না? বিরিয়ানি খাইয়ে দাও আমাকে। কেন? আপনার নিজের হাত নেই? ওইটা দিয়ে খান না। আমাকে বলছেন কেন? আমি বলছি তোমাকে খাইয়ে দিতে। দাঁতে দাঁত চেপে বলল, পারবো না। কি বললা আবার বলো তো? ওনার কথা শুনে ওনার দিকে তাকালাম। সাথে সাথে কয়েকটা ঢোক গিলে ফেললাম। কি ভয়ঙ্করভাবে তাকিয়ে আছেন তিনি আমার দিকে। ভয়ে রীতিমতো হাত পা কাঁপছে আমার। কোনোমতে কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, ইয়ে মানে, বলছিলাম কি, রিহান আছে এখানে। আমি কিভাবে কি করব আপনি বলুন। বলে কিছুটা হাসার চেষ্টা করলাম। ভেবেছিলাম কাজ হবে, কিন্তু হলো না। বলে না, যা হবার তা শত চেষ্টা করার পরেও আটকানো যায় না। আমার সাথে ঠিক তেমনই হলো। আমার কথা শুনে রিহানের দিকে তাকালো। একটা মিষ্টি হাসি দিয়ে তাকে জিজ্ঞেস করলো, রিহান, তোমার মা যদি আমাকে আর তোমাকে খাইয়ে দেয় তাহলে কেমন হয়? রেয়ানের কথা শুনে রিহান কি বুঝলো জানি না, কিন্তু সেও রেয়ানের সাথে তাল মিলিয়ে একটা ক্যাবলা হাসি দিয়ে বলল, মা, ভালোই হবে। বাবা আর আমি একসাথে তোমার হাতে খাবো। খাইয়ে দাও না প্লিজ। আমি কি করব বুঝতে পারছি না। একবার রেয়ানের দিকে তাকাচ্ছি, তো একবার রিহানের দিকে। এবার রেয়ান কিছুটা বিরক্ত নিয়েই বলল, কি হলো, খাইয়ে দিচ্ছ না কেন? নাকি অন্য কোনো ব্যবস্থা করব? রিয়ানের কথা শুনে আমি কিছুক্ষণ চুপ থাকলাম। অতঃপর খাইয়ে দেওয়া শুরু করলাম রিয়ান আর রিহানকে। প্রথমে রিহানকে খাইয়ে দিলাম, তারপর রিয়ানকে খাইয়ে দিতে খুব অস্বস্তি হচ্ছে আমার। তাছাড়া রিয়ান বারবার আমার হাতে কামড় দিচ্ছে। এবার তো খুব জোরেই কামড়টা দেয়। সাথে সাথে আমি আহ বলে উঠি। রিয়ানও একটা বাঁকা হাসি দিয়ে নিজের নখ দেখতে দেখতে বলে, কি হয়েছে মরুভূমি, কোথাও কি ব্যথা পেয়েছো? তার কথা শুনে ইচ্ছে করছে হাতের পাশে থাকা প্লেটটা দিয়ে তার মাথায় জোরে একটা বাড়ি দিই। কিন্তু আমি নিরুপায়। এটা যদি করি, তাহলে পরে কি না কি করবে আমার সাথে, বলা তো আর যায় না। সে যদি পুলিশ হতো তাহলে মানা যেত, কিন্তু সে তো আস্ত একটা গুন্ডা পুলিশ। প্রায় 1 ঘন্টা পর রিয়ান আর রিহানকে খাওয়ানো শেষ হয় আমার। আমি বুঝতে পারছি না, রিহানও কি রিয়ানের সাথে মিলে গেছে নাকি? আজকে দুজনেই একাধারে খাবার খাচ্ছে যে খাচ্ছে, পেট যেন তাদের ভরছেই না। অবশেষে 1 ঘন্টা পর তাদের পেট মনে হয় একটু হলেও ভরেছে, আর আমি মুক্তি পেয়েছি। খাওয়ানো শেষ হতে রিহানকে নিয়ে ড্রয়িং রুমে চলে যায় টিভি দেখার উদ্দেশ্য, আর আমি মার জন্য খাবার বাড়ছি। রিয়ান আসার পর থেকে মা একেবারের জন্যও রুম থেকে বের হননি। তার নাকি রিয়ানকে ভালো লাগে না। খাবার খাওয়ার জন্য যখন মাকে ডাকতে গিয়েছিলাম, তখন মা সাফ সাফ মানা করে দেন যে তিনি রিয়ানের সাথে এক টেবিলে বসে খাবার খাবেন না। যদি খান তাহলে নিজের রুমে খাবেন। তাই আমিও খাবার নিয়ে যাচ্ছি তার রুমে, সাথে আমার খাবারটাও। মা আর আমি একসাথেই খাবো। মার রুমে ঢুকতেই দেখি মা বসে আছেন বিছানায়। আমিও মার পাশে গিয়ে বসি। তারপর মাকে বলি, মা, নাও খাবার এনেছি, এখন তো খাও প্লিজ। দেখো, খাবারের সাথে রাগ করে থাকা ভালো না। আমি খাবো না। প্লিজ মা, জেদ করো না। দেখো, আমিও খাইনি খাবার। তোমার সাথে খাবো ভেবেছিলাম। এখন যদি তুমি না খাও তাহলে আমিও খাবো না। আমার কথাটা শুনে মা খাবারের প্লেটটা নিতে নিতে বলে, তুই যা করছিস তা কি ঠিক মীরা? কি করেছি আমি? এই যে ওই ছেলেটার সব কথা শুনছিস, আবার বাসায়ও আসতে দিচ্ছিস। কেন প্রতিবাদ করছিস না ওই ছেলেটার? আবার আমাকেও করতে দিচ্ছিস না। আমি নিরুপায় মা। তুমি জানো না রিয়ান ঠিক কেমন। এমনকি আমিও জানি না। ও যা চায় তা আদায় করেই নেয়। এতদিনে ঠিক বুঝে গেছি ওকে। আমরা কিছু করতে পারবো না ওর। কেন পারবো না? ও পুলিশ বলে যা ইচ্ছে করবে নাকি? এটাই তো ব্যাপার মা। ও শুধু পুলিশ না, ও বাংলাদেশের টপ বিজনেসম্যানদের একজনের ছেলেও। আমরা চাইলেও কিছু করতে পারবো না। পরে যদি কিছু বলি তাহলে হয়তো আমাদের ক্ষতি হবে। তাছাড়া তুমি দেখছো রিহানের সাথে কত ভালো ভাব হয়েছে। ও যদি রিহানের কিছু করে, আমি চাই না আমার কোনো ভুল সিদ্ধান্তের জন্য রিহানের কিছু হোক। ও যদি তোকে বিয়ে করতে বলে তাহলে করবি? কোনো কথা বলল না। কি হলো বল? না। তাহলে? মা প্লিজ, এ ব্যাপারে আমাকে কিছু বলো না। এত প্রেশার নিতে পারছি না আমি। কথাটা শুনে মা চুপ হয়ে গেলেন।
হয়তো ভাবছেন আসলে আমি এত প্রেশার নিতে পারবো না। চুপচাপ খেয়ে নিলাম দুজনেই। খাওয়া শেষে সব ঠিকঠাক করে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালাম। ড্রয়িং রুমে যেতেই আমি অবাক। রিয়ান আর রিহান সেই সেই লেভেলের দুষ্টামি করছে। আজ প্রথম মানুষটাকে হাসতে দেখলাম। খুব প্রাণবন্তভাবে হাসছে সে। সাথে আমার ছেলেটাও খুব তাড়াতাড়ি আপন করে নিয়েছে সে রিয়ানকে। আমি তাদের মাঝে উপস্থিত হতেই রিয়ান হাসি বন্ধ করে দেয়। আমাকে বসতে বলে। রিহানকে বলে, রিহান তুমি তোমার নানুর কাছে যাও তো, আমি আর তোমার মা একটা জরুরি কথা বলবো। আচ্ছা বাবা, বলে রিহান দৌড় দিয়ে মার কাছে চলে যায়। রিহান যেতেই রিয়ান ঠিক হয়ে বসে। শান্ত কণ্ঠে আমাকে জিজ্ঞেস করে, রিহান বলছিল ওর নাকি 4 বছর। হুম, তাহলে তোমার কি 15-16 বছরে বিয়ে হয়েছিল? কথাটা শুনে আমি রিয়ানের দিকে তাকালাম। সে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, হয়তো উত্তরের আশায়। আমি তার দিকে একবার তাকিয়ে আবার মাথা নিচু করে ফেলি। আমাকে কিছু বলতে না দেখে সে আবার বলল, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি, উত্তরটা কি দেওয়া যায় না? হুম, তাহলে বলো, তোমার কি 15-16 বছরে বিয়ে হয়েছিল? হুম, কেন? সে এবার কৌতূহলে নিয়ে আমার দিকে ফিরে বসলো। সাথে আছে তার সেই তীক্ষ্ণ দৃষ্টি। আমি মাথা নিচু করেই বলতে লাগলাম, আমি অনেক গরিব ঘরের মেয়ে। বাবা টাকার জন্য আমাকে একটা বড়লোক ছেলের সাথে বিয়ে দিয়েছিলেন। আমার কথা শেষ হতেই রিয়ান সোফার সাথে হেলান দিয়ে আইস করে বসে। তারপর বলে, এবার বুঝলাম তোমার মতো একটা মেয়ে ডিভোর্সি কেন। হয়তো তোমার যার সাথে বিয়ে হয়েছে সে বুড়ো ছিল, তোমাকে অনেক মারতও, আর তার নারীর নেশা ছিল। কয়েকদিন যাওয়ার পর তোমাকে ভালো লাগছিল না তার, তাই তোমাকে ছেড়ে চলে গেছে, তাই না? কথাটা শুনে আমি রেহানের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বললাম, জীবনেও না। আমার যার সাথে বিয়ে হয়েছে তার ঠিক বয়সই ছিল, আর সে অনেক ভালো ছিল। তাহলে? আর কিছু বলছে না। তুমি কিছু বলছো না মানে আমি যা ভাবছি ওইটাই সত্যি? তাছাড়া অন্য কোনো কারণ তো দেখছি না আমি। তোমার এক্স হাজবেন্ড নিশ্চয়ই খারাপই ছিল। ওনার কথাগুলো শুনে রাগ হচ্ছে আমার, প্রচুর রাগ। রাগ সামলাতে না পেরে জোরে জোরে চিল্লিয়ে বললাম, আমার শুভ অনেক ভালো, বুঝেছেন, অনেক ভালো। ও আমাকে অনেক ভালোবাসতো। কথাটা বলতে গিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ছে আমার চোখ থেকে। রিয়ান কিছু বলতে যাবে, তখনই তার একটা ফোন আসে। স্ক্রিনে থাকা নামটা দেখেই সে কিছু না বলে বের হয়ে যায় বাসা থেকে। আর আমি সেখানেই বসে আছি। আসলে কেন শুভ আমাকে রেখে গিয়েছিল, কারণটা যে এখনো আমার অজানা। সকালে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে বাজারে যাচ্ছি আমি। রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে আছি রিকশার অপেক্ষায়, কিন্তু কোনো রিকশা পাচ্ছি না। বাধ্য হয়ে ফুটপাত দিয়ে হাঁটছি। হঠাৎ মনে হয় আমার পাশে একটা গাড়ি আছে, আর সেটা আমার সাথে সাথেই এগোচ্ছে। পাশে তাকাতেই দেখি রেয়ান। সে গাড়ি চালাচ্ছে। ঠিক চালাচ্ছে না, আমি যেভাবে হাঁটছি সে ঠিক সেইভাবেই গাড়িটা আগাচ্ছে। আমাকে তার দিকে ফিরতে দেখে একটা মুচকি হাসি দিয়ে বলে, হাই মরুভূমি। কথাটা শুনেও না শোনার ভান করে হাঁটতে থাকি। তার সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছা নেই আমার। কি ভাবে কি সে আমাকে? আমার কি কষ্ট হয় না? রাগ নেই আমার মাঝে? কাল যা হলো তার জন্য খুব রেগে আছি আমি তার ওপর। আজ যাই করুক না কেন, কথা বলবো না আমি তার সাথে। এদিকে রিয়ান বকবক করে যাচ্ছে, কিন্তু তাতে বিন্দুমাত্র পাত্তা দিচ্ছি না আমি। এবার বেশ বিরক্ত নিয়েই সে বলল, মরুভূমি গাড়িতে ওঠো। আমি কোনো কথা বললাম না। তোমাকে আমি কি বলছি, ওঠো গাড়িতে। এবার কিছুটা রেগেই বলল কথাটা রেয়ান, কিন্তু তাও আমি পাত্তা দিলাম না তাকে। নিজের মতো হাঁটছি। হঠাৎ রেয়ান গাড়ি থেকে নেমে আমাকে কোলে তুলে নিল। সাথে সাথে আমি আশেপাশে তাকাতে শুরু করি। রাস্তার সব মানুষ আমাদের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। কিছু মানুষ তো মুখ টিপে টিপে হাসছে। এসব দেখে আমি নিজেকে যথাসম্ভব রেয়ানের থেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু পারলাম না। রেয়ান আমাকে গাড়িতে বসিয়ে গাড়ি লক করে দিল। এতে কিছুটা জোরেই রেয়ানকে বললাম, আপনি যা করছেন তা একদমই ঠিক না। সব সময় আপনি যা চাইবেন তা কিন্তু হবে না। আমার কথা শুনে রেয়ান আমার দিকে কিছুটা ঝুঁকে বলল, সব সময় আমি যা চাইবো তাই হবে। আজ তোমার অতীতটা জেনেই ছাড়বো। বাগান জাতীয় কোনো জায়গায় আছি আমি আর রেয়ান।
চারপাশে ফুলের ঘ্রাণ ছড়িয়ে ছিটিয়ে আছে। বিরাট বড় গাছের নিচে বসে আছি আমি, আর আমার পাশে বসে আছে রেয়ান। সে বারবার আমার দিকে তাকাচ্ছে, হয়তো উত্তরের আশায়, কিন্তু তা বুঝতে পেরেও কোনো কথা বলছি না আমি। চুপচাপ নিচের দিকে তাকিয়ে আসি। এবার কিছুটা অস্বস্তি হয়ে রিয়ান জিজ্ঞেস করে, মীরা, তুমি কি আমাকে তোমার অতীতটা বলবে না? কি ব্যাপার মিস্টার রেয়ান? আজ প্রথম আমার নাম ডেকেছেন আপনি। না, প্রথমবার না, 2বার। ও, কথা পেঁচিও না। যা জানতে চাই তা তাড়াতাড়ি বলো, না হলে। তার কথা শেষ হওয়ার আগে আমি বলতে শুরু করলাম, আপনাকে তো বলেছিলাম আমরা অনেক গরিব। বাবা লালন পালন করতে পারতেন না আমার, তাই 16 বছর বয়সেই বিয়ে করিয়ে দেন আমাকে। যার সাথে আমার বিয়ে হয়, বিয়ের আগ পর্যন্ত তার কোনো কিছু সম্পর্কে জানতাম না আমি। শুধু শুনেছিলাম সে অনেক বড়লোক, আমাকে অনেক সুখে রাখবে। আমিও মেনে নিলাম। এছাড়া যে কোনো উপায় ছিল না আমার। না খেয়ে থাকার থেকে তো বিয়েটা করে ফেলাই উত্তম মনে করেছিলাম। যা কিছু হোক না কেন, দুমুঠো ভাত খেতে তো পারবো। আপনি কালকে একটা কথা বলেছিলেন, হয়তো আমার স্বামী বুড়ো হবে, অথবা তার নারীর নেশা আছে। বিয়ের আগে আমার সেটাই মনে হয়েছিল। না হলে আমার মতো একটা গরিব মেয়েকে একজন বড়লোক ছেলে বিয়ে করবে কেন? কিন্তু আমি ভুল ছিলাম। বিয়ের রাতে যখন তাকে দেখলাম, তখন আমি পুরো অবাক। একজন সুপুরুষ আমার সামনে বসেছিল। সত্যি বলতে এত সুন্দর পুরুষ আমি কখনো দেখিনি। তখনই তার প্রেমে পড়ে গিয়েছিলাম আমি। সে রাতে অনেক কথা বলি আমি তার সাথে। কথায় কথায় জানতে পারি তার নাম শুভ। সে নাকি আমাকে একটা পার্কে দেখেছিল। তখনই আমাকে পছন্দ হয় তার, আর আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেন। ইনি অনেক ভালো ছিলেন, আমার অনেক খেয়াল রাখতেন। শুভর পরিবার বলতে আমি আর তার ছোট বোন রিহাই, এছাড়া আর কেউ ছিল না। ছোটবেলায় তার বাবা মা মারা যান। আত্মীয় স্বজনরাও সব দেশের বাইরে থাকেন। শুভ চেয়েছিলেন আমি যেন কলেজে ভর্তি হইও, কিন্তু কিছুদিন পরে জানতে পারি আমি প্রেগনেন্স। জানেন, যেদিন ওনাকে এ কথা বলি তখন তিনি অনেক কেঁদেছিলেন। এজন্য না যে আমাদের বেবি হবে, কেঁদেছিলেন কারণ আমার কম বয়স। এত কম বয়সে আমার বেবি হবে কিভাবে? আমি কিভাবে লেখাপড়া করব? অনেকবার চেয়েছিলেন বেবিটা নষ্ট করে ফেলতে। আমি একটু বড় হই, তখন বেবি নেবেন। কিন্তু আমি মানা করি। কেন যেন মনে হচ্ছিল বেবিটা আমার প্রয়োজন। দেখুন না, আসলেই ও আমার প্রয়োজন। এখন তো ওকে আমার লাগে, তাই না? ওকে ছাড়া যে আমি বাঁচতে পারতাম না। যখন রিহান হয় তখন শুভর চেহারা দেখার মতো ছিল। অনেক খুশি ছিলেন তিনি। ভেবেছিলাম রিহান হওয়ার পর আমি আর লেখাপড়া করতে পারবো না। কিন্তু জানেন, শুভ আমাকে লেখাপড়া করতে দিয়েছিল। সারাটা দিন আমার সেবা করত। বলতে গেলে আমার থেকে রিহানকে সে বেশি দেখাশোনা করত। তার সাথে আমার পরিবারকেও আগলে রেখেছিল। বাবাকে একটা চাকরি দেন, আমরা ওখান থেকে বাসায় আসি। ওইটাও শুভ বানিয়ে দিয়েছিল বাবাকে। বেশ ভালোই চলছিল আমাদের। কিন্তু কথাটা বলেই একটু থেমে যায়। কয়েকটা জোরে জোরে শ্বাস নিয়ে আবার বলতে শুরু করি। তখন আমি ইন্টার পরীক্ষা দিয়ে মাত্র অনার্সে উঠেছিলাম। বেশ ভালোই কাটছিল আমাদের সংসার। আনন্দের শেষ ছিল না। কিন্তু হঠাৎ একদিন শুভর একটা জরুরি কাজ পড়ে যায়। তাকে ইমার্জেন্সি আমেরিকা যেতে হবে। সবার কাছে বিদায় নিয়ে সে ওই দিন রাতে চলে যায় আমেরিকা। আমার স্পষ্ট মনে আছে, যাওয়ার আগে সে বলেছিল আমেরিকা থেকে খুব জলদি চলে আসবে আমাদের কাছে। কিন্তু আসেনি জানেন। তখন যে গেল, এখন পর্যন্ত সে আর আমাদের কাছে ফেরেনি। আমার দোষ কী ছিল আমি জানি না। তবে ও আমেরিকা যাওয়ার 20 দিন পর আমাদের কাছে একটা চিঠি আসে। সেখানে লেখা ছিল আমি যেন আমার বাবার বাড়িতে চলে যাই। ও নাকি চায় না আমি ওই বাড়িতে থাকি। শুভ ওর বোনকেও নাকি বলেছে যেন আমি এ বাসায় না থাকতে পারি। আমাকে যেন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় ওদের বাড়ি থেকে। তেমনটাই হয়, তবে এতটুকুতেই সীমাবদ্ধ ছিল না। আমার বাবা যে ওদের কোম্পানিতে চাকরি করত, সেখান থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। বাবা অনেক বুড়ো ছিলেন, এত কিছু একসাথে নিতে পারেননি, তাই হয়তো অসুস্থ হয়ে যান। কথাগুলো বলতে গিয়ে কথা বারবার আটকিয়ে যাচ্ছিল আমার।
তবুও নিজেকে সামলে নিলাম। তারপর আবার বলতে লাগলাম, এর ১ মাস পর আমাদের বাসায় ডিভোর্স লেটার আসে, সাথে ৬ লাখ টাকাও। এসব দেখে বাবা আর মা দুজনই আরও অসুস্থ হয়ে যান। ভাগ্যক্রমে মার তেমন কোনো বড় অসুস্থ হয়নি, কিন্তু বাবার অবস্থা ভালো ছিল না। এ ৬ লাখ টাকার ৫ লাখ টাকাই বাবার চিকিৎসা করতে চলে যায়, কিন্তু তবুও বাবা সুস্থ হন না। চলে যান আমাদের ছেড়ে, এ দুনিয়া ছেড়ে। এরপর থেকে শুরু হয় লোকেদের কথা। তারা কি বলতো জানেন? আমি নাকি এটারই যোগ্য ছিলাম। সুখ জিনিসটা আমার কপালে নেই। আমি নাকি আমার স্বামীকে আগলে রাখতে পারিনি। আমি একটা। এসব কথা শুনে ইচ্ছা করতো মরে যেতে। কিন্তু আমার যদি কিছু হয়, তাহলে আমার মা আর ছেলে কিভাবে থাকবে? তাই নিজেকে শক্ত করে নিলাম। এরপর থেকে লোকেদের কথায় কান দিতাম না। নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করি। প্রতিদিন ছোট ছোট বাচ্চাদের টিউশনি করাতাম। এর থেকে বেশি তো করতে পারবো না। আমি মাত্র ইন্টার পাস। কেই বা আমাকে ভালো কোনো চাকরিতে নিবে? কিন্তু তাতেও আমি দমে যাইনি। যতটুকু পারতাম ততটুকু কাজ করতাম। এভাবে কেটে যায় পুরো ১ বছর ৫ মাস। এখন সব কিছু মানিয়ে নিয়েছি আমি। কিন্তু কেন যেন শুভর কথা মনে পড়লে নিজেকে আটকে রাখতে পারি না। কথাগুলো বলে চুপ হয়ে যাই। রিয়ানও চুপ করে আসে। হঠাৎ সে আমার দিকে ফিরে বলে ওঠে, আচ্ছা, আমার যতটুকু মনে হয় শুভ খারাপ ছিল। তাহলে তুমি ওকে ভালো বলছিলে কেন? কেমনে খারাপ বলুন তো? এত কিছু করেছে সে আমার জন্য। তাকে খারাপ কিভাবে বলি আমি? হ্যাঁ, ও যা করেছে তা ওর করা উচিত ছিল না। আবার হয়তো আমারই কোনো দোষ ছিল। এই তো বাংলাদেশের দীপিকা মাইয়া। যত কিছু হোক না কেন, সব দোষ তাদেরই। স্বামীরা যেন ধোয়া তুলসী পাতা। মানে? মানে দোষ ওর ছিল, তোমার না। ওই খারাপ। হয়তো। আবার বলে হয়তো। আমি চুপ করে থাকলাম। আসলেই রিয়ান ঠিক বলেছে। শুভ হয়তো খারাপই ছিল। কিন্তু এতগুলো বছর থেকেছি তার সাথে। কই কোনো বাজে দিক তো দেখিনি তার। তাহলে হুট করে এত পরিবর্তন কেন? এগুলো ভাবছি। হঠাৎ রিয়ান আবার বলে উঠল, আচ্ছা, এত কম বয়সে বেবি হয়েছিল তোমার? কোনো কি খারাপ ইফেক্ট পড়েনি তোমার ওপর? না, হয়তো আমার ভাগ্যে এমন কিছু ছিল না। হুম। আচ্ছা রিয়ান, আপনি আমাকে কোথায় প্রথম দেখেছিলেন? কথাটা শুনে রিয়ান আমার দিকে একবার তাকালো। পরক্ষণেই উঠে দাঁড়ায় সে। প্যান্টের পকেটে হাত রেখে বলে, চলো তোমাকে বাসায় দিয়ে আসি। পরে না হলে অনেক দেরি হয়ে যাবে। ওনার কথায় বেশ বুঝতে পারছি তিনি আমার কথা এড়িয়ে যাচ্ছেন। কিন্তু কেন? তাকে আবার জিজ্ঞেস করলাম। উত্তরটা কি দেবেন না আমাকে? সময় আসুক, একদিন না একদিন পেয়ে যাবে, বলে তিনি গাড়ির দিকে হাঁটা ধরলেন। রাতে ড্রয়িং রুমে রিহানকে খাওয়াচ্ছি আমি। সামনেই টিভি চলছে। রিহান টিভির রিমোট দিয়ে বারবার চ্যানেল পাল্টাচ্ছে। হঠাৎ সে আমাকে বলে ওঠে, মা, মা দেখো, তোমাকে আর বাবাকে টিভিতে দেখাচ্ছে। কথাটা শুনে আমি টিভির দিকে তাকালাম। সেখানে তাকাতেই আমার চোখ বাইরে আসার উপক্রম। টিভিতে আসলে আমাকে আর রিয়ানকে দেখাচ্ছে। আজকে সকালের ঘটনা, যেখানে আমাকে রিয়ান কোলে করে গাড়িতে বসাচ্ছে। ভিডিওটা ২ বার দেখিয়ে টিভির একজন মহিলার আবির্ভাব ঘটে। সে তার কাজ অনুযায়ী বলা শুরু করে, ব্রেকিং নিউজ, বাংলাদেশের টপ বিজনেসম্যান আজিজ আহমেদের ছেলে রিয়ান আহমেদ একটা মেয়েকে কোলে করে নিয়ে গাড়িতে বসাচ্ছেন। গোপন সূত্রে জানা গেছে যে মেয়েটি একজন ডিভোর্সি, আর তার একটি ছেলেও আছে। এখন কথা হচ্ছে, রিয়ান আহমেদ এমন মেয়ের সাথে কেন? কোনো কি সম্পর্ক আছে তাদের মাঝে? তাছাড়া রিয়ান আহমেদ মেয়েটির এলাকারই একজন পুলিশও। আসলেই কি আছে তাদের মাঝে? আর কতদিন ধরে চলছে এসব? আসুন জেনে নিই। বলেই আরও কয়েকটি ভিডিও দেখায় তারা, যেখানে আমার এলাকার কিছু লোকজন আছে। এই লোকগুলো সেই লোক যারা আমাকে আগে কথা শোনাতো। এখনও আমার নামে বদনাম করতে বাদ রাখেনি তারা। একজন তো আমাকে বেচ্ছা বলছে। আরও কত বাজে কথা। এগুলো শুনে টপ টপ করে চোখ থেকে পানি পড়ছে আমার। এর মাঝে হঠাৎ দরজায় কলিং বেল বেজে ওঠে। মা এগিয়ে দরজা খুলতেই দেখে রিয়ান। রিয়ানকে দেখতেই আমার রাগ উঠে যায়। সে কাছে আসতেই আমি তার কলার চেপে ধরি। রাগী কণ্ঠে বলি, এখন তো খুশি আপনি? দেখুন টিভিতে কি বলছে সবাই আমার নামে। আমি নাকি বেচ্ছা। সব আপনার জন্য হয়েছে সব।
কথাটা বলতে বলতে রিয়ানকে মারা শুরু করলাম। তা দেখে রিহান মায়া ভরা কণ্ঠে বলল, মা, বাবাকে মারছো কেন? কোনো বাবা না এই লোক তোর। আর একবার যদি কোনো অচেনা লোককে বাবা ডাকিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। কথাটা ধমক দিয়েই বললাম আমি। এই প্রথম রিহানকে ধমক দিয়েছি। পানিতে চোখ ভরে গেছে আমার ছেলেটার। মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। ওর চোখের পানি দেখে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তাও নিজেকে শক্ত রাখলাম। মাকে উদ্দেশ্য করে বললাম, মা, রিহানকে নিয়ে যাও এখান থেকে। আমার কথা শুনে মা তৎক্ষণাৎ রিহানকে নিয়ে সেখান থেকে চলে গেলেন। এদিকে রিহানকে বকা দিতে দেখে রিয়ান আমাকে কিছুটা রাগী কণ্ঠে বলল, আমার উপরের রাগ তুমি রিহানের উপর কেন ঝাড়ছো? কেন, কষ্ট হচ্ছে বুঝি? আচ্ছা, আপনার কেন কষ্ট হচ্ছে? কষ্ট তো আমার হবার কথা, তাই না? তাহলে আপনার এত দরদ কেন ওর প্রতি? আপনি আমাদের কেউ না, দূরে থাকবেন আমাদের কাছ থেকে। দেখো মীরা, শান্ত হও। কেন শান্ত হব কেন আমি? আমি কোনো শান্ত হচ্ছি না। আমার কি মনে হয় জানেন? টিভিতে যা দেখাচ্ছে সব আপনি ইচ্ছে করে করেছেন যাতে আমি আপনাকে বিয়ে করি, তাই না? আরে আপনি এত নীচ যে আমাকে বেশ্যা বানিয়ে দিলেন। কথাটা শুনতেই রিয়ান রেগে গেল। আমার হাত শক্ত করে ধরে জোরে চিল্লিয়ে মীরা বলে ওঠে। এতে আমি তার হাত এক ঝটকায় সরিয়ে দিলাম। তারপর বললাম, ছুবেন না আপনি আমাকে। আপনার মতো পশু, জানোয়ার, অমানুষের হাতের ছোঁয়ায় আমার ঘৃণা হয়, বুঝেছেন? ঘৃণা হয় আমার। কথাটা শেষ হতেই রিয়ান আমার গাল চেপে ধরল। দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আমার ছোঁয়ায় ঘৃণা হয় না তোর? এই ছোঁয়ায় তোর সহ্য করতে হবে। বলে রিয়ান আমাকে ছেড়ে দিল আর এক মুহূর্তেও সেখানে না দাঁড়িয়ে চলে যায় বাসা থেকে। আর আমি সেখানেই বসে পড়ি। কেন জানি আজ চোখের পানি বাধা মানছে না। রাত প্রায় ৩টা। হঠাৎই আমার ঘুম ভেঙে যায়। পানির পিপাসা লাগছে খুব। তাই উঠে রান্নাঘরে গেলাম পানি খেতে। হঠাৎ দরজা ধাক্কানোর আওয়াজ পাই। দরজার কাছে যেতেই শুনতে পাই কেউ একজন মরুভূমি মরুভূমি বলে ডাকছে। বুঝতে পারছি সেটা রেয়ান। তাই সেখান থেকে চলে আসতে নিব, তখনই রেয়ান জোরে জোরে বলে ওঠে, এই মরুভূমি, দরজা খোল, না হলে কিন্তু দরজা ভেঙে ফেলবো। বলেই জোরে জোরে দরজা ধাক্কানো শুরু করলো। এমনভাবে ধাক্কাচ্ছে যেন এখনই দরজা ভেঙে ফেলবে। যদি সত্যি সত্যি ভেঙে ফেলে দরজা ভেবে দরজাটা খুললাম আমি। দরজা খুলতেই দেখি রিয়ান কিছু একটার বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুলছে। আমাকে দরজা খুলতে দেখে সে একটা হাসি দিয়ে বলে, আই লাভ ইউ মরুভূমি। রিয়ান মুখ খুলতেই একটা বাজে গন্ধ আসে আমার নাকে। সাথে সাথে চোখ বড় বড় করে রিয়ানের দিকে তাকিয়ে বলি, রিয়ান, আপনি ড্রিঙ্কস? ইয়াপ। ড্রিঙ্ক করে এখানে কি জন্য এসেছেন? তামাশা পেয়েছেন নাকি? বের হন আমার বাসা থেকে। নোপ। কি ইয়াপ? নোপ লাগিয়ে রেখেছেন? যান এখান থেকে। কথাটা শুনে রিয়ান তেড়ে আসে আমার কাছে। তারপর কি মনে করে বাসার দরজা লাগিয়ে দেয়। তা দেখে আমি কিছুটা ভীতু কণ্ঠে বললাম, দরজা লাগাচ্ছেন কেন? সে আমার কথায় পাত্তা না দিয়ে তার হাতের বোতল আমার দিকে এগিয়ে দিয়ে বলে, মদ খাবা মরুভূমি? চলো দুজনে একসাথে নেশা করি। কথাটা বলেই রিয়ান দুলতে দুলতে আমার দিকে এগোতে থাকে। এতে আমি পেছাতে পেছাতে কিছুটা ধমকের সুরেই রিয়ানকে বলি, দেখুন তো, দেখাও না, মানা করেছে কে? ওয়েট, আমি দেখছি কেউ মানা করেছে নাকি? কার এত বড় সাহস আমার ব্যাককেল মরুভূমিকে মানা করে? আজকে ওই ব্যাটার একদিন কি আমার একদিন। বলেই নিজের চারপাশে তাকাতে শুরু করে কেউ আছে কিনা তা দেখার জন্য। এদিকে আমি ব্যাককেলের মতো তাকিয়ে আছি তার দিকে। নেশা করে কি এর মাথা গেছে নাকি? কী সব আবোল তাবোল কথা বলছে। ইচ্ছে করছে তো এক বাড়ি দিয়ে তার মাথা ফেটে দিতে, কিন্তু এখন রাগলে চলবে না। তাই ইচ্ছেটা সাইডে রেখে শান্ত কণ্ঠে রিয়ানকে বলি, রিয়ান, এখানে কেউ নেই, আপনি আর আমি আছি শুধু। তাহলে তো ভালোই হলো, যত ইচ্ছে তত মদ খাইতে পারবো। কি বলো? তার কথা শুনে আমি হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। তারে আমি কই কি আর সে আমারে কয় কি? উফ, বিরক্তিকর একটা অবস্থা। বুঝতে পারছি না রিয়ানকে বাসা থেকে বের করব কিভাবে। কোনো মতে নিজেকে সামলিয়ে নিয়ে মিষ্টি স্বরে রিয়ানকে বললাম, দেখুন রিয়ান, এখন অনেক রাত হয়েছে,
এভাবে কারো বাসায় এত রাতে আসতে হয় না। লোকে দেখলে কি বলবে? আপনি প্লিজ যান এখান থেকে। না, আমি যাব না। আমি আমার মরুভূমির সাথে নেশা করব। এখন কিন্তু আমি রেগে যাচ্ছি রেয়ান। ভালোভাবে বলছি যান এখান থেকে। না হলে কি করবা? কিছুই করতে পারবা না তুমি আমার। আমি তোমাকে বলছি, তুমি আমার সাথে নেশা করো, না হলে আমি তোমাকে চুমু দেব। তাও আবার লিপে। মানুষ যে এত বাজে হতে পারে তা আপনাকে না দেখলে তো আমি জানতেই পারতাম না। দেখুন, আমি আবারও বলছি, যান আমার বাসা থেকে। না হলে আমি কিন্তু চেঁচামেচি করব। আপনি কি চান আমি চেঁচামেচি করে লোকজন ডাকাই? ডাকো, দেখি তোমার কত বড় গলা। কিন্তু আমি শিওর, ফাটা গলা যেমন তেমনই হবে তোমার গলার স্বর। তাছাড়া এতে তোমারই লস। তোমার চেঁচামেচিতে লোকজন তোমার বাসায় আসবে, আমাদের এভাবে এত রাতে দেখবে, তারপর অনেক বাজে বাজে কথা বলবে, অ্যান্ড লাস্ট আমাদের বিয়ে দিয়ে দেবে। একটা ক্যাবলা হাসি দিয়ে বলল, রিয়ান, আপনি এত বাজে কেন বলুন তো? এত কিছু পরেও আমার সামনে আসতে আপনার লজ্জা করে না? কিভাবে বলছেন এগুলো? মাতাল অবস্থায় থেকেও এত বাজে কথা বলছেন? হ্যাঁ বলছি, কারণ এই মদের নেশা আমাকে গ্রাস করতে পারে না। কে পারে জানো? তুমি। তোমার নেশা যে আমাকে খুব বাজেভাবে গ্রাস করেছে, চাইলেও সেখান থেকে বের হতে পারবো না। মাতাল অবস্থা থেকেও বারবার তোমার কথা মনে পড়ে আমার। কি করব বলো? আমি যে নিরুপায়। তোমার বাঁধনে আমি খুব বাজেভাবে আটকে পড়েছি। আপনি জীবনেও শুধরাবেন না মিস্টার রেয়ান। এখনও আপনি এগুলো বলছেন? আমার আর এসব সহ্য হচ্ছে না রেয়ান। প্লিজ যান আমার বাসা থেকে। হাত জোর করছি আপনাকে। প্লিজ চলে যান। আপনার এসব কথা আমার শুনতে ইচ্ছে করছে না। আমার কথা রেয়ানের কানে গেছে নাকি জানি না, তবে সে কিছু না বলে দরজার দিকে যেতে লাগলো। এটা দেখে আমি ভেবেছিলাম রেয়ান হয়তো চলে যাবে, কিন্তু না। সে দরজার দিকে ২ পা এগিয়েই আবার আমার কাছে এসে আমাকে কোলে তুলে নিল। তারপর আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, এখানে মদ খেয়ে মজা নেই, বুঝলে মরুভূমি? একটা কাজ করি, চলো ছাদে যাই, সেখানে খাবো। ছাদটা কোন দিকে বলো তো? জীবনেও বলবো না ছাদ কোন দিকে। নামান আমাকে। কোলে নিয়ে আসেন কেন আমায়? আমার ইচ্ছে। আর শোনো, তোমাকে ছাদ কোথায় সেটা বলতে হবে না। আমি জানি ছাদ কোন দিকে। জাস্ট ফর্মালিটির জন্য বললাম। এখন সেটার উত্তর না দিয়ে নিজের বেয়াদবির প্রমাণ দিলে তো আমার কিছু করার নেই। কি বললেন আপনি? আমি বেয়াদব? আর ফর্মালিটি? এখানে ফর্মালিটির কি আছে? হ্যাঁ, তুমি বেয়াদব, চরম রকমের বেয়াদব। অ্যান্ড আমার যা ইচ্ছে আমি তোমাকে তাই ডাকবো। ইচ্ছে করলে ফাজিল বস্তি সব ডাকবো। তোমার তাতে কি? হ্যাঁ। আরে আমার ব্যাপারে যে বলছে, আর আমাকেই জিজ্ঞেস করে আমার তাতে কি? মাথা টাথা কি গেছে নাকি আপনার? নামান আমাকে। আর এক্ষুনি বের হন আমার বাসা থেকে। আমার কথা তার কানে ঢুকছে বলে মনে হয় না। সে তার মতো করে ছাদে নিয়ে যেতে লাগলো আমাকে। আমার দিকে তাকিয়ে কিছুটা রাগী কণ্ঠে বলল, ব্যাকুল মরুভূমি। একটা মাথার উপরে বিশাল চাঁদ বিরাজ করেছে। চাঁদের আলোয় চারপাশটা স্পষ্ট দেখা যাচ্ছে। সাথে দেখা যাচ্ছে রেয়ানের উদ্ভট কাণ্ডগুলো। ছাদের একপাশে বসে আছি আমি, আর আমার পাশে বসে আছে রেয়ান। আমাদের ঠিক সামনে রাখা হয়েছে মদের বোতলটা। রেয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেটার দিকে। এমনভাবে তাকিয়ে আছে যেন মদের বোতলটা নিয়ে তার কত শত চিন্তা। হঠাৎ সে আমার দিকে তাকিয়ে কিছুটা চিন্তিত ভঙ্গিতে বলল, আচ্ছা মরুভূমি, আমি মদের বোতলটা থেকে মাত্র এক ঢোক খেয়েছি, তাহলে বোতলটার মদ অর্ধেক হলো কিভাবে? আমার অগোচরে এখান থেকে তুমি কি মদ খেয়েছো নাকি? এমন তো অবস্থায় আমার কি রিয়াকশন দেওয়া উচিত বুঝতে পারছি না। মানে, আমি মদ খেয়েছি এটা রেয়ানের ধারণা। লাইক সিরিয়াসলি, ইচ্ছে তো করছে এখনই ছাদ থেকে ফেলে দিই একে। আমি বুঝি না এটা কী ধরনের পুলিশ। আমি কিছু বলতে যাব, তার আগেই রেয়ান হুট করে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ে, আর খুব শক্ত করে জড়িয়ে ধরে আমায়। এতে আমি কিছুটা কেঁপে উঠি। রেয়ানকে হালকা ধাক্কা দিতে দিতে বলি, মিস্টার রেয়ান, প্লিজ উঠুন আমার কোল থেকে। উহুঁ। কি উহুঁ? আমি আপনাকে উঠতে বলছি রেয়ান।
উঠে তাড়াতাড়ি আমার বাসা থেকে বের হন, না হলে কিন্তু। রেয়ানের দিকে তাকাতেই আমি চুপ হয়ে যাই। আমি এত কিছু বুঝলাম না, কিন্তু এ ব্যক্তির কানে মনে হয় কিচ্ছু যায়নি। সে তো আরামসে আমার কোলে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় কেমন যেন লাগছে রেয়ানকে, একদম বাচ্চা বাচ্চা। ঠোঁট দুটোও কেমন যেন উল্টিয়ে রেখেছে, কেন জানি না। এখন রেয়ানকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে খুব ইচ্ছে করছে আমার। ভাবছি ইচ্ছাটা পূরণ করেই ফেলি। তাই রেয়ানের দিকে তাকিয়ে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। রেয়ানের চুলগুলো কালো না, কিছুটা লালচে রঙের, সাথে সিল্কিও অনেক। সব সময় তার সামনের চুলগুলো তার চোখের সামনে পড়ে থাকে। রেয়ানের ভ্রুগুলোও লালচে রঙের, একদম পারফেক্ট। আর তার চোখের পাপড়িগুলো, সেগুলো অনেক ঘন ঘন, ইচ্ছে করে ছুঁয়ে দিতে। চোখের বাম পাশে একটা ছোট্ট তিল আছে, একদম আমার মতো। তার আর আমার ঠিক একই রকমের তিল আছে চোখের বাম পাশটায়। যাক, এতদিনে তার সাথে আমি আমার কোনো মিল পেলাম ভেবেই আনমনে একটা হাসি দিয়ে দিলাম। পরক্ষণেই আবার তাকে পর্যবেক্ষণ করতে শুরু করি। রেয়ানের নাকটা অনেক সরু, আর তার ঠোঁট, সেটা তো অনেক গোলাপি। আচ্ছা, কোনো ছেলের কি ঠোঁট এত গোলাপি হয়? তার ওপর তিনি ঠোঁট উল্টিয়ে ঘুমাচ্ছেন। আসলে ইনি সুন্দর, শুধু সুন্দর না, অনেক সুন্দর। হঠাৎ খেয়াল করলাম তার গায়ের রঙের দিকে। এখনও সে 100-তে 100। আমার থেকেও তিনি 3 ডবল সাদা। কেন যেন আমার আর তাকে দেখতে ইচ্ছে করছে না, খুব হিংসে হচ্ছে আমার। এত সুন্দর কেন তিনি, তাও আবার আমার থেকেও। ভোরের প্রথম আলো আমার চোখে পড়তেই আমার ঘুম ভেঙে যায়। রেয়ান এখনও আমার কোলে ঘুমাচ্ছে। তার দিকে একবার তাকিয়ে তাকে নিচে ছুঁয়ে দিলাম। তারপর চলে আসলাম নিচে, নিজের রুমে। সকাল প্রায় অনেক। আমি, রিহান আর মা সবাই নিচে, শুধু রেয়ান ছাড়া। সে এখনও মনে হয় ঘুমাচ্ছে ছাদে। নিচে আসার পর থেকে একবারও তার কাছে যাইনি আমি। হঠাৎ কলিং বেলের আওয়াজ পাই। দরজা খুলতেই দেখি একদল রিপোর্টার দাঁড়িয়ে আছে। আমাকে দেখতেই তারা নানান বাজে বাজে প্রশ্ন করতে শুরু করেন আমাকে। সাথে সাথে আমি দরজা বন্ধ করে দেই। বিরক্ত লাগছে এগুলো আমার। এসব মিডিয়ার লোক এখন আমার বাসার সামনেও চলে এসেছে। তাদের জন্য হয়তো বাসা থেকেও বের হতে পারবো না আমি। আস্তে আস্তে রাগতে শুরু করি আমি। কেন যেন রাগ লাগছে প্রচুর। আর তা আরও বেড়ে যায় রিয়ানকে দেখে। সে ধীরে পায়ে আমার দিকে এগোচ্ছে। তাকে দেখে আমি রাগী কণ্ঠে বললাম, দেখুন আপনার জন্য কি অবস্থা হয়েছে আমাদের। এখন তো বাসা থেকে বের হতেও পারবো না আমরা। সাথে লোকদের কথা তো আছেই। কেন এমন হচ্ছে রিয়ান? আপনার জন্যই তো, তাই না? তাহলে কেন চলে যাচ্ছেন না আপনি আমাদের জীবন থেকে? কথাটা শুনে রিয়ান কোনো জবাব দিল না আমায়, শুধু তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আমার দিকে এগোতে লাগলো। তা দেখে মা এবার তার ঝাঁঝালো কণ্ঠে রেয়ানকে বলল, এই যে ছেলে, তুমি আমার বাসায় কিভাবে? আর আমার মেয়ের দিকে এভাবে এগোচ্ছ কেন? বের হও আমার বাসা থেকে। মার কথা শুনে রেয়ান তার দিকে তাকালো। কিছুটা গম্ভীর কণ্ঠে মাকে বলে, দেখুন শাশুমা, আমি এখানে কিভাবে তা আপনার না জানলেও চলবে। আর শুনুন, আমার নাম রেয়ান। আমাকে রেয়ান বলে ডাকলেই আমি বেশি খুশি হব। আর আরেকটা কথা, আপনার মেয়ে আমার আমানত। তাই ওর সাথে আমি কি করি না করি তা আপনার না দেখলেও চলবে। ইজ দ্যাট ক্লিয়ার? কথাটা বলে রেয়ান আর এক মুহূর্তেও দাঁড়ালো না। আমাকে কোলে নিয়ে সোজা পা বাড়ালো আমার রুমের দিকে। এদিকে সোফায় আরাম করে ঘুমিয়ে আছে রিহান। এতক্ষণ যে এত কিছু হলো তা যেন সে টেরই পায়নি। রুমে ঢুকতেই রিয়ান থেকে আমি নিজেকে ছাড়িয়ে নিলাম। তার কলার ধরে রাগী কণ্ঠে বললাম, আপনার সমস্যা কি বলুন তো রিয়ান? লজ্জা বা অনুতপ্ত বোধ কিছুই কি কাজ করছে না আপনার মাঝে? এত কিছুর পরেও আপনি এখানে দাঁড়িয়ে আছেন। আর আপনার সাহস কিভাবে হলো আমাকে কোলে তোলার? কালকে রাতে কিছু বলিনি দেখে আপনি বারবার আমাকে কোলে নিবেন নাকি? কোলে নিব, 100 বার নেব। কারণ তুমি আমার আমানত। কিসের আমানত আমি আপনার? আমি কারো কোনো আমানত না, বুঝেছেন? আর আপনার তো জীবনেও না। আপনার মতো অমানুষের সাথে কথা বলতেও আমার ঘৃণা করে। তাই তাহলে তো এটার অভ্যাস করে নাও। কারণ আমাদের যখন বিয়ে হবে
তখন এগুলোই সহ্য করতে হবে তোমার। কখনোও না। যার জন্য আমার চরিত্রে দাগ লেগেছে তাকে আমি জীবনেও বিয়ে করব না। আমি মরে যাব, কিন্তু আপনাকে বিয়ে করব না, বউ। আমার কথা শেষ হওয়ার আগেই রিয়ান আমার 2 হাতের বাহু খুব শক্ত করে চেপে ধরে। নিজের মুখ আমার মুখের একদম কাছে এনে দাঁতে দাঁত চেপে বলে, কি বললি তুই? তুই মরে যাবি, কিন্তু আমাকে বিয়ে করবি না, তাই না? আরে, আমি চাইলে তোকে এখন এই মুহূর্তে বিয়ে করতে পারবো, কিন্তু কেন করছি না জানিস? কারণ আমি চাই তুই নিজে থেকে আমাকে বিয়ে করিস, জোর করে না। সে স্বপ্ন দেখা বন্ধ করে দিন রেয়ান, কারণ আপনার এ স্বপ্ন কখনো পূরণ হবে না। একটা কথা জানো কি মরুভূমি, আমি স্বপ্ন পূরণ করার জন্য দেখি, তা মাঝপথে রেখে দেওয়ার জন্য না। অ্যান্ড আই অ্যাম শিওর এই স্বপ্নটাও পূরণ হবে, তাও অনেক তাড়াতাড়ি। কথাটা বলেই রেয়ান আমাকে ছুড়ে দেয়। তারপর চলে যেতে নিলে আমি তাকে কিছুটা বিরক্ত কণ্ঠে বলি, কোথায় যাচ্ছেন আপনি? এখানে তো তুমি থাকতে দিবে না, তাই বাহিরে যাচ্ছি, কাজ আছে। কিভাবে বাহিরে যাবেন শুনি? মিডিয়ার লোক চারপাশ দিয়ে ঘিরে রেখেছে আমাদের বাসা, যাওয়ার কোনো উপায় নেই। তাহলে কি তুমি আমাকে এখানে থাকতে বলছো? তার কথাটা শুনে আমি চুপ হয়ে যাই। কি বলবো বুঝতে পারছি না। সে আমাকে চুপ থাকতে দেখে আমার দিকে কিছুটা এগিয়ে মুচকি হেসে বলে, তুমি আমাকে এত কাঁচা খেলোয়াড় ভাবো মরুভূমি? ভুলে যেও না আমি একজন পুলিশ। কোথায় কিভাবে বের হতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সে রুম থেকে বের হয়ে যায়। দুপুর প্রায় 2টা। মাত্র রিহানকে খাইয়ে দিলাম আমি। এবার আমার আর মার খাবার পালা। টেবিলে খাবার বাড়ছি, এমন সময় দরজার কলিং বেল বেজে ওঠে। ভেবেছিলাম হয়তো মিডিয়ার লোক হবে, তাই পাত্তা দিলাম না। কিন্তু 5-6 বার কলিং বেলের বাজার পর বাধ্য হয়ে দরজা খুললাম আমি। দরজা খুলতেই দেখি রিয়ান দাঁড়িয়ে আছে। চোখ মুখ শক্ত করে রেখেছে সে। চোখ দুটো লাল হয়ে আছে, আর তার দৃষ্টি স্থির আমার চোখের দিকে। কেন জানি না রিয়ানকে খুব অস্বাভাবিক লাগছে আমার। ভালোভাবে রিয়ানের দিকে তাকাতেই আমার চোখ যায় তার হাতের কাছে। হাত থেকে টপ টপ করে রক্ত ঝরছে তার। বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির এক এক ফোঁটা অনুভব করছি। মনটা অনেকটাই শান্ত হচ্ছে এতে। আবার যখন হঠাৎ বাতাস এসে ছুঁয়ে দেয় শরীরকে, তখন শরীরটা শিউরে ওঠে আমার। এক অজানা অনুভূতি কাজ করা শুরু করে। কিছুক্ষণ এভাবে থেকে এক প্রশান্তির নিঃশ্বাস নিয়ে চোখটা খুললাম আমি। ঝড়ের শেষটা আমার পছন্দ। যখন ঝড় থেমে যায় তখন প্রকৃতিটা অনেক শান্ত শান্ত লাগে। এখন ঠিক তেমনই লাগছে আমার চারপাশটা। প্রকৃতি যেন এক আলাদা সৌন্দর্যে মেতে আছে। হঠাৎ নিচে তাকাতেই কাউকে দাঁড়িয়ে থাকতে দেখি আমি। ল্যাম্পপোস্টের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা রেয়ান। বৃষ্টিতে ভিজছে সে। প্যান্টের পকেটে 2 হাত রেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে আমার দিকে। আচ্ছা, রেয়ান এমন কেন? তার সব কিছুতেই যেন একটা নিজস্ব স্টাইল আছে। এই যে সে যে এখন প্যান্টের পকেটে হাত রেখে আমার দিকে তাকিয়ে আছে, এটাও যেন তার এক নিজস্ব স্টাইল। ভেবে একটা দীর্ঘ শ্বাস ফেললাম। আর দাঁড়ালাম না বারান্দায়, রুমে চলে আসলাম। কেন যেন ভালো লাগছে না আর সেখানে দাঁড়িয়ে থাকতে। হয়তো রিয়ান আছে বলে। রিয়ানকে দেখলেই মনে হয় তার ভেতর কত শত রহস্য। আসলেই আছে। অনেক রহস্য আছে তার মাঝে, যা দিন দিন মনে হচ্ছে বেড়েই যাচ্ছে। আচ্ছা, রহস্যের জোট খুললে কি খুব বেশি ক্ষতি হবে? হয়তো না, তাই না? তাহলে সব কিছু এত ধোঁয়াশা কেন? রহস্য খোলার চেয়ে যে আরও বেড়েই চলেছে। কিন্তু কেন যেন মনে হচ্ছে রহস্যের সব জোট খুলবে, আর তা খুব তাড়াতাড়ি হবে। রিয়ানই বলবে সেটা, কিন্তু কখন তার যে কিছু ঠিক নেই। এক সময় এটা করবে তো এক সময় সেটা। তার সব কর্মকাণ্ডতেই আমি হতাশ। এবারও তাই। রিয়ানের হাতে রক্ত দেখে আমি চমকে গেলাম, কিন্তু তবুও শান্ত দৃষ্টিতে রিয়ানের দিকে তাকিয়ে হালকা কণ্ঠে বললাম, আপনার হাতে রক্ত কেন? রিয়ান কিছু বলল না। তার দৃষ্টি এখনো আমার দিকে। কিছু একটা আন্দাজ করতে পেরে আমি মাকে বলে উঠলাম, মা, রিহানকে নিয়ে যাও তো, আমার রিয়ানের সাথে কিছু কথা আছে। মানে, এ ছেলের সাথে তোর কি কথা? আর আমরা যাব কেন? মা, আছে কথা, তুমি প্লিজ যাও। কথা শেষ হতেই ডাকছি তোমায়, কিন্তু প্লিজ মা। মা আর কিছু বললেন না।
গোমরা মুখ করে রিহানকে নিয়ে সেখান থেকে চলে গেলেন। মা আর রিহান চলে যেতেই আমি রিয়ানকে নিয়ে সোফায় বসি। সে এখনো চুপ করে আছে, নিচের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। তার যে হাত কেটে গেছে আর সেখান থেকে যে রক্ত পড়ছে, এতে তার কোনো খেয়াল নেই। কিন্তু আমি তো এড়াতে পারছি না এটা। একটা মানুষের হাত থেকে এভাবে রক্ত পড়ছে, আর আমি হাতে হাত রেখে বসে থাকবো? জীবনেও না। তাড়াতাড়ি গিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে আসি। তারপর ঔষধ লাগাতে থাকি রেয়ানের হাতে। ওষুধ লাগানো শেষে রেয়ানের দিকে তাকাতেই দেখি সে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তার চোখ দুটো যেন অনেক কিছু বলছে আমাকে, কিন্তু আফসোস আমি সেগুলো বুঝতে পারছি না। রেয়ানের এভাবে তাকিয়ে থাকতে দেখে আমার খুব অস্বস্তি হচ্ছে, সাথে অজানা কিছু প্রশ্নও। নরম কণ্ঠে তাকে জিজ্ঞেস করলাম, আপনার হাত কাটলো কিভাবে? আমি একজন পুলিশ, আমার কাজই তো মৃত্যুর সাথে লড়াই করা। এখানে এটা তো সামান্য হাত কাটা, হয়তো কোনোভাবে কেটে গেছে। সত্যি তো? হুম। তার উত্তর শুনে হাসলাম আমি। হেসে হেসেই বললাম, খুব ভালো মিথ্যা বলতে পারেন আপনি রেয়ান। কিন্তু আফসোস সে মিথ্যাটা আমার সামনে বেশিক্ষণ টিকলো না। মানে, এতক্ষণ আপনি আমার দিকে তাকিয়েছিলেন, কিন্তু যখন আমি আপনাকে প্রশ্ন করলাম তখন আপনি মাথা নিচু করে উত্তর দিলেন। একটা কথা কি জানেন, আপনি কখনো কথা বলার সময় মাথা নিচু করেন না, সব সময় চোখে চোখ রেখে কথা বলেন। একমাত্র মিথ্যা বলার সময়ই আপনি নিচের দিকে তাকিয়ে কথা বলেন। কথাটা শুনে রেয়ান বাঁকা হাসলো। পরক্ষণে শান্ত কণ্ঠে জবাব দিলেন, সকালে বাবার সাথে দেখা করতে গিয়েছিলাম। দেখা করে আসার সময় কিছু মিডিয়ার লোক আমাকে দেখে ফেলে। তারপর শুরু হয় তাদের নানা প্রশ্ন। আমি সুন্দরভাবে তাদের সব কথার উত্তর দিচ্ছিলাম, বাট একটা রিপোর্টার তোমাকে নিয়ে একটা বাজে প্রশ্ন করে, যা আমার সহ্য হয়নি। আর আমি তাকে মারা শুরু করি। মারার এক পর্যায়ে ভুলবশত আমার হাত পাশে থাকা কাচের দেয়ালে লেগে কেটে যায়। কথাটা বলে তিনি চুপ হয়ে যান। আমি তার দিকে তাকিয়ে আছি, গভীরভাবে পর্যবেক্ষণ করছি তাকে। এত কিছু হয়ে গেল, কিন্তু তাও তার মুখ স্বাভাবিক। সে স্বাভাবিকভাবে সামনের দিকে তাকিয়ে আছে। আপনি কি জানেন? বন্ধুরা, তোমরা একটু পড়ে নিও প্লিজ।